ইদানিং সোনা নিয়ে আলোচনা সবখানেই, দামটা যেন আকাশ ছুঁয়েছে। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। বাংলাদেশের সোনার দাম কেন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, চলুন এর কারণগুলো খুঁজে বের করি। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন, এটাই সেই দাম যা পুরো বাজারকে নাড়িয়ে দিয়েছে। মাত্র ১ ভরি ২২ ক্যারেট সোনার দাম এখন এটাই, ভাবা যায়? কিন্তু প্রশ্ন হল, দামটা কিভাবে এই পর্যায়ে পৌঁছালো? চলুন একটু তলিয়ে দেখা যাক। দামের এই বৃদ্ধিটা কতটা অস্বাভাবিক সেটা বুঝতে হলে শুধু কয়েক বছরের এই হিসাবটা দেখুন। দামটা যেন রকেটের গতিতে বেড়েছে। কি এমন হলো যে সোনার দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে? এটাকে কিন্তু শুধু দাম বাড়া বললে ভুল হবে। সত্যি বলতে এটা একটা ঐতিহাসিক ধাক্কা, যা আমাদের সবার জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে, সেটা পারিবারিক সঞ্চয় হোক বা বিয়ের পরিকল্পনা। তবে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার। এই গল্পের শুরুটা কিন্তু আমাদের দেশে নয়, এর শেকড় আসলে বিশ্বজুড়ে। তো চলুন একটু জুম আউট করে দেখি, বিশ্বজুড়ে কি এমন হচ্ছে যা সোনার এই চাহিদাকে একদম চূড়ায় নিয়ে গেছে। এর পেছনে যদি আমরা তাকাই, তাহলে দেখব মূলত ৩টা বড় কারণ কাজ করছে। ১. বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা। মানুষ সোনাকে একটা নিরাপদ আশ্রয় হিসাবে দেখছে। ২. বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রচুর পরিমাণে সোনা কিনছে। আর ৩. মার্কিন ডলারের দাম যখনই একটু দুর্বল হচ্ছে, তখনই সোনার চাহিদা বেড়ে যাচ্ছে। আর এই সবকিছুর ফল কি হয়েছে? আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে $৪,০০০ ছাড়িয়ে গেছে, একটা ঐতিহাসিক রেকর্ড। কিন্তু আসল ধাঁধাটা কিন্তু এখানেই শুরু হয়। তো চলুন এবার আমরা বিশ্ব বাজার থেকে চোখ ফিরিয়ে আমাদের দেশে দিকে তাকাই আর এই ধাঁধার পরের অংশে যাই। প্রশ্নটা খুবই সোজা, কিন্তু উত্তরটা বেশ জটিল। বিশ্ববাজারে দাম বাড়ছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে দামটা তার থেকেও বেশি কেন? এর কারণ হলো এখানে কিছু স্থানীয় ব্যাপার আছে যা দামটাকে আরও ঠেলে ওপরে তুলছে। এই কেনর উত্তর খুঁজতে গেলেই আমাদের বুঝতে হবে লোকাল প্রিমিয়াম বলে একটা ব্যাপার আছে। চলুন এই রহস্যটাই ভেদ করা যাক আর দেখি বাংলাদেশের ভেতরের কারণগুলো কি কি। দেখুন, এই চার্টটা দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমরা যে দামটা দিচ্ছি তার একটা বিশাল অংশ, প্রায় ২৫ থেকে ৩০% চলে যাচ্ছে ট্যাক্স আর ভ্যাট হিসাবে। মানে আন্তর্জাতিক দামের ওপর এই বাড়তি বোঝাটা চাপানো হচ্ছে। শুধু ট্যাক্সই নয়, আরও একটা বড় ফ্যাক্টর হলো আমাদের টাকার মান কমে যাওয়া। যেহেতু সোনা ডলারে কেনা বেচা হয়, তাই টাকার মান কমলে একই পরিমাণ সোনা কিনতেও আমাদের এখন অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৪৩% কমে গেছে। আর এই স্লাইডটা তো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসল সমস্যাটা কোথায়। চাহিদা আর যোগানের মধ্যে একটা বিশাল ফারাক। আমাদের দেশে বছরে প্রায় ২০ থেকে ৪০ টন সোনার চাহিদা, কিন্তু তার মাত্র অল্প কিছু অংশ বৈধ পথে আমদানি হয়, বাকি ৮০% আসে চোরাই পথে। ব্যাপারটা কিন্তু শুধু বিনিয়োগ বা অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশের সোনা আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। বিয়ে থেকে শুরু করে যে কোনো উৎসবে সোনা লাগবেই, ফলে দাম যাই হোক না কেন একটা বেসিক চাহিদা সবসময় থাকে। আর এই সব কিছুর ফলে তৈরি হয়েছে একটা ভয়ঙ্কর দুষ্ট চক্র। ব্যাপারটা কিভাবে কাজ করে? সরকার বেশি ট্যাক্স বসাচ্ছে, ফলে চোরাচালান লাভজনক হয়ে উঠছে। আর এই চোরাচালানের একটা বড় অংশ আবার ভারতে পাচার হয়ে যায়। ফলাফল, আমাদের দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় আর দাম আরও বেড়ে যায়। এই সব কিছুর প্রভাবটা সাধারণ মানুষের উপর কেমন পড়ছে? বাজুসের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান যেমনটা বলছিলেন, সোনা এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বিক্রি কমে গেছে আর এর সাথে জড়িত কারিগররা বেকার হয়ে পড়ছেন। তাহলে এখন প্রশ্ন হলো, সামনে কি হতে চলেছে? এই অবস্থা থেকে বের হওয়ার কি কোনো পথ আছে? সব মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে পরিস্থিতিটা একটা পারফেক্ট স্টর্মের মতো। একদিকে বিশ্বজুড়ে কিছু কারণ দাম বাড়াচ্ছে, আর অন্যদিকে আমাদের দেশের ভেতরের কিছু সমস্যা সেই আগুনটাকে আরও উস্কে দিচ্ছে। তাহলে সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন কয়েকটা পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন আমদানি শুল্ক আর ভ্যাট কমানো, বৈধভাবে সোনা আনার প্রক্রিয়া সহজ করা আর বাজারের স্বচ্ছতা বাড়ানো।
সবশেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, সারা বিশ্বে সোনা যখন অর্থনৈতিক নিরাপত্তার একটা বড় প্রতীক হয়ে উঠছে, তখন আমাদের দেশের নীতি নির্ধারকরা কি এটিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার কোনো পদক্ষেপ নেবেন, নাকি এটা কেবলই একটা বিলাসী পণ্য হয়েই থেকে যাবে? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা থাকল।